Welcome to my channel, friends. Please subscribe and press the bell icon. বন্ধুরা, আজকে আমরা ক্লাস 9 এর একটি সুন্দর কবিতা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল এটা নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি এই কবিতাটি নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করেছি। তোমরা এই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কথা দিচ্ছি, তোমাদের এই কবিতা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। প্রত্যেকটা পার্টকে আমি ডিটেলসে আলোচনা করেছি। কবিতাটির মধ্যে যে সকল ফিচার্স আছে সবগুলো আমি আলোচনা করেছি। আর ভিডিওটি শুরুর আগে বন্ধুরা একটাই কথা বলতে চাই, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে আমার চ্যানেলে আপলোডেড ভিডিও সবার আগে দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা, শুরু করি আজকের কবিতা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল বাই এমিলি জেন ব্রন্টি। লার্নিং অবজেক্টস। আজকের এই কবিতাটি আমরা এরকম ভাগ করে পড়াশোনা করব, এই 6টি ভাগ করে। প্রথম ভাগে আছে অ্যাবাউট দ্য পোয়েট, পোয়েটের সম্পর্কে অবশ্যই জানা জরুরি। তারপরে অ্যাবাউট দ্য পোয়েম, পোয়েমের সম্পর্কে আমাদের একটা ধারণা নিতে হবে। তারপর আমরা পোয়েম লাইন বাই লাইন অ্যানালাইসিস করব। তারপর সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, সামারি অফ দ্য পোয়েম, সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম। এই ভাগগুলোর মধ্য দিয়ে যদি আমরা এই কবিতাটিকে পড়ি তাহলে কোনো অংশই আমাদের ছাড়া যাবে না। তাহলে এই কবিতাটির মধ্যে যা কিছু রয়েছে, যত সব ফিচার্স রয়েছে সবগুলোই তাহলে আমরা কভার করতে পারবো যদি এই ভাগগুলোর মধ্য দিয়ে কবিতাটি পড়াশোনা করি। এবারে প্রত্যেকটি ভাগকে আমরা আলাদা আলাদা করে ডিসকাস করব। About the poet. Emily Jane Bronte was born on 30 July 1818 in Yorkshire. 30 জুলাই 1818 সালে ইয়র্কশায়ার শহরে এমিলি জেন ব্রন্টি জন্মগ্রহণ করেছিলেন। She was the fifth among 6 children of her parents. তার পিতামাতার পঞ্চম কন্যা সন্তান ছিলেন এমিলি জেন ব্রন্টি। পাশেই তোমরা ফ্যামিলি ট্রিটা দেখতে পাচ্ছ, ওখান থেকে তোমরা ক্লিয়ার করে বুঝতে পারছো যে এমিলি জেন ব্রন্টি ছিলেন পঞ্চম কন্যা সন্তান। এমিলি জেন ব্রন্টি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড নোবেলিস্ট। এমিলি জেন ব্রন্টি ছিলেন একজন ইংরেজ কবি এবং ঔপন্যাসিক। উপন্যাসও তিনি একটাই লিখেছেন। ইন হার 30th ইয়ার, তার 30 বছর জীবনকালে এমিলি রোট অনলি ওয়ান নোভেল, ওয়াদারিং হাইটস। ওয়াদারিং হাইটস নামে তিনি তার 30 বছর জীবনকালে একটি মাত্র উপন্যাস লিখেছেন। এমিলি ইজ বেস্ট রিমেম্বার, এমিলি ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছিল ফর হার অনলি নোবেল, তার এই একমাত্র নোবেলের জন্য, যেটা ছিল কি ওয়াদারিং হাইটস। এই যে ওয়াদারিং হাইটস নোবেলটা তার একটিমাত্র নোবেল, এর জন্য তিনি সবচেয়ে বেশি সুপরিচিত হয়েছিলেন এবং তার এই নোবেল ইংরেজি সাহিত্যে এক কালজয়ী সৃষ্টি হিসেবে দীর্ঘদিন ধরে বিবেচনা করা হয়। এমিলি ব্রন্টি ইজ এ ভিক্টোরিয়ান পোয়েট। এমিলি জেন ব্রন্টি ভিক্টোরিয়া এজের একজন কবি ছিলেন। সি ইজ অলসো নোন ফর রাইটিং সলিটারি পোয়েমস। নির্জনতা সংক্রান্ত কবিতা লেখার জন্য তিনি পরিচিত ছিলেন। ইন হার পোয়েমস, তার কবিতায়, সি অ্যাসপায়ার্স ফর দ্য ডেজ অফ চাইল্ডহুড অ্যান্ড ইউথ। তার কবিতায় তার শৈশব ও যৌবনের দিনগুলির জন্য আকুলতা প্রকাশ পেয়েছে বেশিরভাগই কবিতায়। হার পোয়েমস কন্টেন, তার কবিতাগুলো বহন করে বিউটিফুল ন্যাচারাল সেটিংস, সুন্দর সুন্দর প্রাকৃতিক পটভূমি, টু ক্রিয়েট, সৃষ্টি করতে, ডিপ ইমোশন, গভীর আবেগের সৃষ্টি করতে পাঠক সমাজের কাছে তিনি তার কবিতায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশের চিত্রকে তুলে ধরেন।
সি ডাইড ইয়ং আর্লিয়ায়, তিনি খুব যুবক বয়সে মারা গেছিলেন। ইন ডিসেম্বর 1848, ডিসেম্বরের 1848 সালে তিনি মারা গেছিলেন 30 বছর বয়সে। তাহলে আমরা পোয়েটের সম্পর্কে একটা সুন্দর ক্লিয়ার কনসেপ্ট পেলাম। এবার আমরা টেক্সটের দিকে এগোবো। অ্যাবাউট দ্য পোয়েম। ইন দ্য পোয়েম মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল কবিতাটিতে এমিলি ব্রন্টি বিচরণ করছেন ফ্রম দ্য প্রেজেন্ট টু দ্য পাস্ট, বর্তমান থেকে অতীতে, হোয়াইল ডেসক্রাইবিং যখন তিনি বর্ণনা করছিলেন, দ্য ন্যাচারাল সেটিং অন এ কোল্ড ড্যাম্প ইভিনিং মেঘলা শীতল বিকেলে প্রাকৃতিক পটভূমি বর্ণনার সময়। তাহলে কি বলা হলো, যে ঠান্ডা আবহাওয়ায় সন্ধ্যের সময় কবি যখন প্রকৃতির যে রূপ বর্ণনা করছিলেন, তখন তিনি কল্পনার মধ্যে হারিয়ে আসা দিনগুলো বা অতীতের দিনগুলোতে ফিরে গেছিলেন। দ্য পোয়েম পোর্ট্রেটস এ হার্টসিক এমিলি ব্রন্টি, এই কবিতাটি ভারাক্রান্ত হৃদয় বা হতাশাপূর্ণ এমিলি ব্রন্টিকে চিত্রিত করেছে। দিস পোয়েম ডিলস উইথ মিউটেবিলিটি, এই কবিতায় পরিবর্তনশীলতা প্রকাশিত হয়েছে। দ্য পোয়েম প্রেজেন্টস দ্য আইডিয়া, কবিতাটি একটি সুন্দর মনোভাব বা চিন্তাধারাকে প্রকাশ করেছে। দ্যাট, যে এ ভিউ অফ ন্যাচারাল ওয়ার্ল্ড, প্রকৃতির যে একটি নির্দিষ্ট দৃশ্য, এখানে কোন দৃশ্যের কথা বলা হয়েছে, এ মিস্টি ড্যাম ইভিনিং, কুয়াশাচ্ছন্ন একটা সন্ধ্যার দৃশ্যের কথা বলা হয়েছে, যেটা কি ক্যান প্রোভাইড সোল্যাক, একজনকে সান্ত্বনা দিতে পারে, বাই ট্রান্সপোর্টিং ওয়ান ব্যাক টু অ্যান আর্লিয়ার টাইম, একজনকে তার অতীতে ফিরিয়ে নিয়ে গিয়ে সান্ত্বনা দিতে পারে। হোয়েন সাচ এ মিস্টি ইভিনিং অকার ইন দ্য ডেজ অফ চাইল্ডহুড, তাহলে এই যে বর্তমানের যে প্রকৃতির যে দৃশ্যটা, এটা কাকে সান্ত্বনা দিতে পারে, যার অতীতে এইরকম প্রকৃতির দৃশ্যের সঙ্গে পরিচয় রয়েছে, তাকেই একমাত্র তার অতীতে ফিরিয়ে নিয়ে যেতে পারে। যে অতীতে বা ছোটোবেলায় কখনো এরকম দৃশ্য দেখেনি বা কখনো এইরকম প্রকৃতির দৃশ্যের সঙ্গে পরিচিত নয়, তাহলে তাকে তো আর এই বর্তমানের যে প্রকৃতির দৃশ্য, সেটা তো তাকে ওই অতীতে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না, কারণ ওই দৃশ্যের উপরে তার কোনো স্মৃতি নেই। তার জন্য এখানে ক্লিয়ার করে বলা হয়েছে যে যদি কারোর স্মৃতি থেকে থাকে, যে নির্দিষ্ট একটি প্রকৃতির যে রূপ, তার উপর, যেমন করে কবিতায় কি কুয়াশার ছন্ন একটা পাহাড়কে দেখে কবি কি তার পুরোনো দিন বা স্মৃতির কথা মনে পড়ছে, কারণ তার ছোটোবেলায় নিশ্চয়ই তিনি এইরকম পরিবেশ দেখেছিলেন, তাই জন্য তিনি পুরোনো দিনে বা ছোটোবেলার দিনে ফিরে যাচ্ছেন। বোঝা গেল? পরের বাক্যটা দেখো, পোয়েট ফিলস নস্টালজিক মুড হেয়ার, কবি এখানে নস্টালজিক মুড অনুভব করছেন। নস্টালজিক মুডটা কি? বর্তমানে কোনো কিছু দেখে যখন আমরা অতীতের বা হারানো দিনগুলোর কথা মনে করব, মানে বর্তমান থেকে অতীতে আমাদের মনটা চলে যাবে বা অতীতকে মনে পড়ে যাবে, আমাদের পিছনের দিকে ফিরে যেতে ইচ্ছে করবে, সেই যে মনোভাবটা, তাকেই বলা হয় নস্টালজিক মুড। তাহলে এখানে কবি নস্টালজিক মুড আসছে কেন? বলছেন থ্রো দ্য সেটিং অফ দ্য মিস্ট এ ড্রিমি অ্যাটমসফিয়ার ইজ ক্রিয়েটেড, এই যে স্বপ্নের মতো একটা প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে, এই পরিবেশটা কিন্তু কবিকে তার অতীতের স্মৃতিতে নিয়ে চলে যাচ্ছে। দিস মিস্ট্রি ড্যাম ইভিনিং ট্রান্সপোর্টস দ্য পোয়েট ইন হার আর্লিয়ার ডেজ অফ হ্যাপি চাইল্ডহুড, তাহলে এই যে কুয়াশাচ্ছন্ন যে সন্ধ্যাটা কবিকে তার আনন্দের ছোটোবেলায়
ফিরিয়ে নিয়ে যাচ্ছে। পোয়েট পাইন্স ফর দ্য লাভ অ্যান্ড দ্য সিকিউরিটি, তাহলে কবি ভালোবাসা এবং নিরাপত্তার জন্য অনুশোচনা করছেন। সি এনজয়েড অ্যাজ এ চাইল্ড, যখন সে কি একজন ছোট্ট শিশু হিসেবে তার জীবনটাকে আনন্দে কাটাচ্ছিল। ফর্ম অ্যান্ড স্ট্রাকচার, কবিতাটির গঠন এবং ধরন। দ্য পোয়েম ইজ মেড অফ 4 quatrains ইন আয়াম্বিক ট্রাইমিটার ইন অল্টারনেটিং, তাহলে প্রত্যেকটি স্তবকে আয়াম্বিক ট্রাইমিটার দেখতে পাবো। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পোয়েম ইজ সিম্পল, মিউজিক্যাল অ্যান্ড চার্মিং, তাহলে কবিতাটিতে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে, যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো খুবই সাধারণ এবং কি চার্মফুল, খুবই সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করা হয়েছে কবিতাটির মধ্যে। দ্য রাইম স্কিম ইজ এ বি এ বি, তাহলে 4টা স্তবকে প্রত্যেকটা স্তবকে রাইম স্কিম এ বি এ বি, মানে প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইনের মিল এবং দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের মিল থাকবে। পয়েন্ট অফ ভিউ, দ্য পোয়েম ইজ রিটিন ইন দ্য ফার্স্ট পারসন, তাহলে কবি এখানে নিজেই সব কিছু বলছে, তাই জন্য এটা ফার্স্ট পারসনে লেখা হয়েছে। হুইচ মেক্স ইট ফিল পার্সোনাল অ্যান্ড পসিবলি অটোবায়োগ্রাফিক্যাল, যেটা দেখলে আমাদের কি মনে হচ্ছে যেটা হয়তো এটা কবির আত্মজীবনীর কথা বলেছেন কবি। বোঝা গেল? এবারে আমরা ডাইরেক্ট টেক্সট বা পোয়েমে চলে যাব। চলো কবিতাটি আমরা একটা জেনারেলি স্টাডি দিয়ে দিই, তোমাদের যাতে উচ্চারণের অসুবিধা না হয় তার জন্য পাশে আমি বাংলা উচ্চারণটা লিখে দিয়েছি। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, টেলিং নট অফ স্টর্মস টুমোরো, নো দ্য ডে হ্যাজ ওয়েভড ইটস ফিল, spent its store of silent sorrow. Oh, I'm gone back to the days of youth. I am a child once more, and neath my father's sheltering roof, and near the old hall door, I watch this cloudy evening fall. After a day of rain, blue mist, sweet mist of summer pall the horizon's mountain chain. The dam stands in the long green grass, as thick as morning tear, and dreamy scents of fragrance pass, that breath of other years. এবারে প্রত্যেকটা স্ট্যাঞ্জা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। ফার্স্ট স্ট্যাঞ্জা, তোমাদের ওয়ার্ডস নোটগুলো দেওয়া আছে এবং পাশে বাংলা মানে করেও দেওয়া আছে, তোমাদের যাতে কোনো পড়তে অসুবিধা না হয় বা বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে শুরু করো। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের উপরে হালকা কুয়াশা, টেলিং বলছে, নট অফ স্টর্মস টুমোরো, আগামীকাল আর ঝড় হবে না, নো না, দ্য ডে হ্যাজ ওয়েভড ইটস ফিল, দিন আজ প্রাণ ভরে কেঁদেছে, স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, নিঃশব্দ দুঃখের ভাণ্ডার উজাড় করেছে। তাহলে কবি এই প্রথম স্ট্যাঞ্জাতে কি বলতে চেয়েছেন, যে সারাদিন ধরে খুব বৃষ্টি হয়েছে, তাহলে নিশ্চয়ই কবি এখানে বিকেলের সময় কথা বলছেন, কারণ সারাদিন বৃষ্টি হয়েছে কবি সেটা দেখেছেন এবং বিকেলে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তাই তিনি এই প্রকৃতিক পরিবেশ দেখে বলছেন যে কি প্রকৃতি পরিবেশটা কবি দেখতে পাচ্ছেন, যে পাহাড়ের উপর হালকা কুয়াশা, এই হালকা কুয়াশা দেখে কবি কিন্তু ধরেই নিচ্ছেন যে কালকে আর বৃষ্টি হবে না। এই হালকা কুয়াশাটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে বা ইঙ্গিত করছে বা বলছে যে
কালকে আর বৃষ্টি হবে না। কারণ আমরা কি জানি যে কুয়াশাযুক্ত আবহাওয়া সাধারণত বৃষ্টি হয় না। তাহলে এখানে আমরা প্রকৃতির যে কারণ পেলাম, প্রকৃতি থেকে যে যুক্তিটা পেলাম বৃষ্টি না হওয়ার, সেটা কি, যে পাহাড়ের উপর কুয়াশা আবৃত হয়ে গেছে। এবার কবির মতে বৃষ্টি না হওয়ার আরও একটা কারণ কি হতে পারে, যে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে। কবির মতে কি একটা দিনে যতটা বেশি বৃষ্টি হতে পারে কবির ধারণায় তার চেয়েও বেশি বৃষ্টি হয়ে গেছে। তাই তিনি আরও একটু বিশ্বাসের সঙ্গে বলছেন যে কালকের বৃষ্টি হবে না। আচ্ছা, এখানে একদিকে পাহাড়ের উপর কুয়াশা আর অন্যদিকে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, এই দুটো বিষয়কে মাথায় রেখে কবি কিন্তু বলছেন যে কি আর কালকে বৃষ্টি হবে না। তাহলে একটা কথা আমাদের মাথায় আসে, কবি নিশ্চয়ই এর আগে এরকম অ্যাটমসফিয়ারের সঙ্গে পরিচিত, কারণ তিনি আগেই জানেন যে কুয়াশা থাকলে বৃষ্টি হবে না, বা সারাদিন যদি খুব বৃষ্টি হয় তাহলে তার কিছু সময়ের পর বা একদিন দুদিনের মধ্যে আর বৃষ্টির সম্ভাবনা প্রায় থাকে না। তাহলে এটা নিশ্চয়ই কবি এরকম পরিবেশের সঙ্গে বা এইরকম অবস্থার সঙ্গে তিনি কিন্তু পরিচিত, নাহলে তিনি জোর করে বলতে পারবেন না যে কাল বৃষ্টি হবে না। তাহলে প্রথম দু লাইন ভালো করে বোঝা গেল। তারপর দু লাইন আসছে, দেখো, নো দ্য ডে হ্যাজ ওয়েভড ইট ফিল। তাহলে যে দিন আজ প্রাণ ভরেই কেঁদেছে, দিন কি কাঁদে? তাহলে এখানে কবি এই ওয়েভড কথাটি ব্যবহার করেছে কেন? কারণ কবি যে পরিবেশের কথা বলতে চাইছেন সেই পরিবেশটা যাতে পাঠকরা ক্লিয়ার করে পরিষ্কার করে বুঝতে পারে, সেজন্য তিনি ফিগার অফ স্পিচ, মেটাফোর ব্যবহার করার জন্য দ্য ডেকে পার্সনিফিকেশন করেছেন। তাহলে ফিগার অফ স্পিচ মানে একটা অলঙ্কার, বাক্যালঙ্কার বা ভাষালঙ্কার। তাহলে মেটাফোর বা পার্সনিফিকেশনটা কি আমাদের একটু জানতে হবে, কারণ আমরা যখন উঁচু ক্লাসে পড়াশোনা করব তখন কিন্তু এগুলো আমাদের খুবই প্রয়োজন হবে। তাই আমাদের এই কবিতায়, যেহেতু আমাদের এই কবিতায় আমরা পেয়েছি এগুলো, তাই জন্য এগুলো আমরা কম হলেও জানব। তাহলে মেটাফোরটা কি? মেটাফোরকে আমরা কি বলি? রূপক বলি, রূপক। মেটাফোর কি? যখন দুটি আলাদা বস্তুর মধ্যে কোনো কিছু সাদৃশ্য দেখে পরস্পরকে তুলনা করা হয়, যা বাস্তবিক তুলনা নয়, তখন তাকে বলা হয় রূপক বা মেটাফোর। যেমন কি মানুষ কাঁদে, এটা আমরা জানি, তার সঙ্গে তুলনা করা হয়েছে দিনও কাঁদছে। এখানে তাহলে দিনের সঙ্গে মানুষের তুলনা করা হয়েছে, কিন্তু বাস্তবে তো তা সম্ভব নয়, তাই জন্য এটাকে মেটাফোর বলা হচ্ছে। তোমরা নিচে উদাহরণটা দিয়েছি, দেখতে হবে, হি ইজ এ টাইগার। তাহলে এখানে হি মানে একটা কি? মানুষ, আর টাইগার মানে একটা পশু। তাহলে মানুষ কি টাইগার? মানুষ কি বাঘ? এটা তো সম্ভব নয় কখনো। তাহলে এই বাক্যটার মধ্যে কি বলা হচ্ছে, যে মানুষটি বাঘের মতো ভয়ঙ্কর বা শক্তিশালী, বা তার কোনো ভয় নেই। তাহলে মানুষটির কিছু চরিত্র বাঘের চরিত্রের সঙ্গে মিলে যাচ্ছে, তাই জন্য কিন্তু দুজনকে তুলনা করা হয়েছে কিছু বৈশিষ্ট্য বা কিছু সাদৃশ্য দেখে। এই যে তুলনা, একেই মেটাফোর বলা হচ্ছে। এই মেটাফোরটা কবি কবিতাতে ব্যবহার করেছেন যাতে পাঠক সমাজ কবিতাটি সম্পূর্ণভাবে বুঝতে পারে। আর এই মেটাফোর ব্যবহার করার জন্য তিনি দিনকে পার্সনিফিকেশন করেছেন। পার্সনিফিকেশনটা কি? দিনকে
জড় বস্তুকে সজীব সত্তা প্রদান করাটাই কিন্তু পার্সনিফিকেশন। তাই জন্য এখানে দিনকে পার্সনিফিকেশন করা হয়েছে মেটাফর ব্যবহার করার জন্য। যেমন কি সারাদিনের বৃষ্টির সঙ্গে মানুষের কান্নার তুলনা জন্য। তাহলে সারাদিনের বৃষ্টির সঙ্গে মানুষের যদি কান্নার তুলনা করতে হয় তাহলে মেটাফর ব্যবহার করতে হবে। ওই মেটাফর ব্যবহার করার জন্য আমাদেরকে ডেকে পার্সনিফিকেশন করা হয়েছে, একে সজীব সত্তা প্রদান করা হয়েছে। তাহলে বোঝা গেল 3 নম্বর লাইনটা, যে মানুষ যেরকম করে দুঃখ পেলে খুব কাঁদে, সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছে তাই জন্য কবি মনে করছে দিনও তাহলে খুব কষ্ট পাচ্ছে, তার জন্য মানুষের মতো এতটাই কাঁদছে। বোঝা গেল। এবারে লাস্ট লাইনে চলে আসি, ফার্স্ট স্ট্যাঞ্জাতে, স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। এখানে দেখো অনেক কথা চলে আসছে, স্টোর, সাইলেন্ট সরো, কিসের স্টোর? তাহলে যেহেতু মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে সেই জন্য মানুষের দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদের। আচ্ছা, যদি কোনো মানুষের ভিতর অনেক দিনের অনেক কষ্ট জমা থাকে এবং কষ্টের পর কষ্ট পেয়েও চুপ করে থাকে, এখন সেই মানুষটি যদি আর কষ্ট সহ্য করতে না পারে, আর কষ্ট সহ্য করতে না পেরে যদি কেঁদে ফেলে, তখন কি হয়? যে যতক্ষণ না মানুষটির পুরনো জমিয়ে রাখা, স্টোর করে রাখা কষ্টগুলো সব কি কান্নার মাধ্যমে বের করে দিচ্ছে, নিজে যতক্ষণ না হালকা হতে পারছে ততক্ষণ কাঁদছে, তাহলে ওই একদিনের কাঁদাটা জমে থাকা সমস্ত দুঃখকে কিন্তু মোচন করে দিচ্ছে, নিজের মনকে হালকা করে দিচ্ছে। তারপরে দেখবে কিন্তু ওই মানুষটা আর 1 ঘন্টা 2 ঘন্টার পর আর কিন্তু কাঁদতে পারছে না, কারণ তার যত দুঃখ ছিল সব কিছু কিন্তু সব বের করে দিয়েছে কেঁদে। তাহলে সেখান থেকে কি বলা যেতে পারে? যে মানুষটি আর 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে কাঁদবে না, বা 1-2 দিনের মধ্যে আর কাঁদবে না। ঠিক অনুরূপভাবে সারাদিন যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, তাহলে বৃষ্টির ভাণ্ডার, মানুষ কান্না করেছে তার দুঃখের ভাণ্ডার ছিল, তাহলে বৃষ্টি এত হয়েছে মানে বৃষ্টির ভাণ্ডার মানে কি? মেঘ। তাহলে আকাশে আর মেঘ নেই, আকাশে মেঘ নেই মানে কুয়াশা হয়েছে। তাই জন্য বলছে যে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, তাই বৃষ্টির ভাণ্ডার অর্থাৎ মেঘ নেই, মেঘ আর নেই, মেঘ আর জমে নেই, সব মেঘ শেষ হয়ে গেছে, সব বৃষ্টি হয়ে গেছে, যতটা বৃষ্টি হওয়ার কথা হয়ে গেছে। তাই কিছুক্ষণ পর বা কালকে আর বৃষ্টি হবে না, এটা কবির ধারণা। যেমন করে মানুষ অনেক দিনের জমানো দুঃখ কান্নার মাধ্যমে বের করে দিয়েছে, মানুষ যেমন আর কাঁদবে না কিছুদিনের জন্য, ঠিক সেরকম সারাদিন এত বৃষ্টি হয়েছে তার জন্য কাল আর বৃষ্টি হবে না, কাল আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এখানে কি বলতে পারি? মানুষ কাঁদবে না কেন আর? কারণ তার দুঃখের ভাণ্ডার শেষ হয়ে গেছে। তাহলে আর কাল বৃষ্টি হবে না কেন? কারণ বৃষ্টির যে ভাণ্ডার মেঘ সেটা আর নেই, সেটা শেষ হয়ে গেছে। এই জন্য বলেছে স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, তার যেই বৃষ্টির যে কারণ মেঘ, ওই মেঘটা শেষ হয়ে গেছে, মেঘের ভাণ্ডার ফুরিয়ে গেছে, তাই আর বৃষ্টি হবে না। যেহেতু এতটা পরিমাণে বৃষ্টি হয়ে গেছে তার জন্য নিশ্চয়ই বৃষ্টি মেঘের ভাণ্ডারটা খালি করে দিয়েছে। বোঝা গেল? সেকেন্ড স্ট্যাঞ্জা, ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আমি ফিরেছি শৈশবের দিনগুলিতে। আই এম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি পুনরায় আবার একটা শিশু হয়ে গেছি।
অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, এবং আমি বাবার আশ্রয়দানকারী ছাদের নিচে চলে এসেছি। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, পুরনো হল ঘরে যেখানে আমরা বাস করতাম সেখানে চলে এসেছি। তাহলে এই স্ট্যাঞ্জাতে আমরা নস্টালজিক মুড দেখতে পাবো কবির বর্তমানের প্রকৃতির যে দৃশ্য, কুয়াশাচ্ছন্ন যে দৃশ্য, সেই দৃশ্যটা দেখে কবির অতীতের স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। কবি যেন পুনরায় আবার বড় থেকে ছোট বাচ্চাতে পরিণত হয়ে গেছে কল্পনায়। তাহলে এই যে কবির পরিবর্তন হচ্ছে মনের, এই যে নস্টালজিক মুডের উদ্ভব হচ্ছে, এটার উদ্ভব করছে কে? প্রাকৃতিক পরিবেশ। এই যে অ্যাটমসফিয়ারটা সৃষ্টি হয়েছে সারাদিনই বৃষ্টির পর, এই অ্যাটমসফিয়ারটাই। তাহলে নিশ্চয়ই আমাদের ধরে নিতে হবে এই পরিবেশ আগেও কবি ছোটবেলায় দেখেছেন, না হলে একই পরিবেশ বা একই পরিবেশের দৃশ্য দেখে কবির ছোটবেলার কথা মনে পড়ে যাবে কেন? আচ্ছা, আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, ছোটবেলাতে হয়তো কিছু একটা কাজ করতে ভালো লাগতো আমাদের বা ভালোবাসতাম। ধরো আমরা ছোটবেলায় ভাই বোন মিলে লুকোচুরি খেলতে ভালোবাসতাম। খেলতে এখনও হয়তো বড় হয়ে গেছো আর খেলাধুলা হয়নি, কিন্তু অনেক দিন পর যখন তুমি দেখতে পাবে ছোট ছোট ছেলেরা এই একই খেলা খেলছে, তখন কিন্তু তুমি তোমার ওই বর্তমান থেকে তোমার অতীতে চলে যাবে। যখন তুমি ছোট ছিলে, যখন তুমি এই ছোট ছোট ছেলে মেয়েদের মতো খেলতে, মারপিট করতে, তখন কিন্তু তোমার মনে ওই সব স্মৃতিগুলো চলে আসে, কারণ ওর সঙ্গে তুমি আবদ্ধ হয়ে আছো। ওই খেলার সঙ্গে তোমার অনেকটা সময় কেটেছে, ওই খেলার সঙ্গে তোমার অনেকটা স্মৃতি জড়িয়ে আছে, তাই জন্য ওই খেলাটা তোমার ওই সব স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছে, তাই না? এই যে মুড, এই যে মুডের সৃষ্টি হচ্ছে না, অতীতে ঘুরে যাওয়ার যে মুডের সৃষ্টি হচ্ছে, মনোভাবের সৃষ্টি হচ্ছে, একেই নস্টালজিক মুড বলা হচ্ছে। আর কি না, শৈশবে গিয়ে যেন তিনি তার বাবার অস্তিত্বকে উপলব্ধি করতে পারছেন। পুরনো ছোটবেলার বাবার বাড়িতে তিনি ফিরে গেছেন, যেখানে তারা বাবা মারা সবাই মিলে বাস করত। তাই তিনি ভাবছেন তিনি এখন তার বাবার ভালোবাসা এবং নিরাপত্তার অধীনে আছেন। ছোটবেলায় বসবাসকারী সেই পুরনো হল ঘরে ফিরে গেছেন। থার্ড স্ট্যাঞ্জা, তৃতীয় স্ট্যাঞ্জাতে আমরা কি দেখতে পাবো না, কবি আবার প্রেজেন্টে ফিরে এসছেন। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল আফটার এ ডে অফ রেন, ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার পল দ্য হরিজনস মাউন্টেন চেন। তাহলে আই ওয়াচ, আমি দেখি, দিস ক্লাউডি ইভিনিং, এই মেঘলা সন্ধে, ফল, নেমে আসছে, আফটার এ ডে অফ রেন, সারাদিন বৃষ্টির পর, ব্লু মিস্ট, নীল কুয়াশা, সুইট মিস্ট, মিষ্টি কুয়াশা, অফ সামার, গ্রীষ্মের, ফল কভার করে দিচ্ছে, ঢেকে দিচ্ছে, দ্য হরিজনস মাউন্টেন চেন, দিগন্ত রেখার কাছে পর্বতমালাকে ঢেকে দিচ্ছে। তাহলে তৃতীয় স্তবকে আমরা কি কবিকে আবার প্রেজেন্টে বা বর্তমানে ফিরে আসতে দেখব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, তাই আকাশটা কিন্তু একটু তাড়াতাড়ি পরিষ্কার হয়নি পুরোপুরিভাবে, তাই তো? এলোমেলো ছোট ছোট মেঘ ভেসে বেড়াচ্ছে। বৃষ্টির মেঘ না হলে এমনি মেঘ বৃষ্টির পরও ভেসে বেড়ায়, তাই না? আমরা তো জানি এটা। আকাশ পুরোপুরি পরিষ্কার নয়, তাই জন্য কি মেঘটাকে ক্লাউডি মনে হচ্ছে, ইভিনিংটাকে ক্লাউডি মনে হচ্ছে। তাহলে এই ক্লাউডি ইভিনিং ফল মানে নেমে আসছে, ক্লাউডি ইভিনিংটা নেমে আসছে সারাদিন বৃষ্টিপাতের পর। কোথায়? যে দিগন্ত রেখার কাছের যে পর্বতমালা,
সেই পর্বতমালার উপরে যেখানে কি দিগন্ত রেখা কি আমরা জানি, যেখানে মনে হয় দূরের দিকে তাকালে যে আকাশটা যেন সাগরে মিশে গেছে, আকাশটা যেন পর্বতের পিছনে গিয়ে মিশে গেছে, আকাশটা যেন গাছের পিছনে গিয়ে মিশে গেছে। ওই যে রেখাটা যেখানে মনে হচ্ছে আকাশটা মিশে গেছে, ওই যে রেখাটা, ওই রেখাটাকে, ওই যে কাল্পনিক রেখাটা, ওই রেখাটাকে দিগন্ত রেখা বলি। তাই এখানে ওই দিগন্ত রেখার পাশে, অর্থাৎ কি মাউন্টেন যে চেন আছে, পর্বত শৃঙ্গ আছে, পর্বতমালা আছে, তার পিছনে আকাশটা মিশে যাচ্ছে, তাই ঘন অন্ধকার নেমে আসছে। তাহলে এখানে অন্ধকারটা সৃষ্টি করছে কে? কুয়াশা। তাহলে এই কুয়াশা পর্বতমালার উপরে ঢেকে যাচ্ছে ধীরে ধীরে, তার জন্য অন্ধকারটা আরও গাঢ় হয়ে যাচ্ছে। তাহলে কি বলা হলো? নীল কুয়াশা, সুন্দর কুয়াশা, মিষ্টি কুয়াশা ঢেকে দিচ্ছে দূরের দিগন্ত রেখার কাছে পর্বতমালাকে। ফোর্থ স্ট্যাঞ্জা। A dump stands in the long green grass. আর্দ্রতা বা কুয়াশা লেগে থাকে দীর্ঘ সবুজ ঘাসে। as thick as morning steer. এত ঘন ওই কুয়াশাটা যা সকালের অশ্রুর বা সকালের কুয়াশার মতো দেখায়। and dreamy scents of fragrance pass. আর মিষ্টি সুবাসের স্বপ্নালু গন্ধ ভাসে। দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, যা ছড়ায় বা মৃদু কণ্ঠে বলে বিগত দিনগুলির কথা। তাহলে লাস্ট স্ট্যাঞ্জাতে আমরা কি দেখতে পাচ্ছি? কবি আবারও শৈশবের কথা মনে করতে চাইছেন। সন্ধ্যের সময়ে সৃষ্ট প্রাকৃতিক পরিবেশ এবং ওই পরিবেশ থেকে ভেসে আসা সুন্দর গন্ধকে কবি উপলব্ধি করে আবারও শৈশবের কথা মনে করতে চেয়েছেন। কবি বলেছেন যে সকালবেলায় যে কুয়াশা বড় বড় ফোঁটা ঘাসের উপর লেগে থাকে, সেগুলো কি হয়েছে? আজ বৃষ্টিতে ভিজে গেছে বা বৃষ্টি ভিজিয়ে দিয়েছে সেগুলোকে। কিন্তু সারাদিন বৃষ্টির পর যখন সন্ধ্যের সময় কুয়াশা পড়তে শুরু করলো এবং সেই কুয়াশা যখন সবুজ ঘাসের উপর জমা হলো, সকালে যেমন ঘাসের উপর ঘন বিন্দু বিন্দু আকারে জমা হয় কুয়াশা, সন্ধ্যের সময়ও ঠিক সকালের মতো ঘন বিন্দু বিন্দু কুয়াশার সবুজ ঘাসের উপর লেগে আছে। তাই জন্য সন্ধ্যার সময় যে কুয়াশাটা, সেটা যে সকালের যে কুয়াশা, তার সঙ্গে কবি তুলনা করেছেন যে দুটোই একই রকম লাগছে দেখতে। এখন যে পরিবেশ সুন্দর একটা গন্ধ সৃষ্টি করছে, তাহলে এই পরিবেশ থেকে যে সুন্দর একটা গন্ধ সৃষ্টি হচ্ছে, সেই গন্ধটা কিন্তু কবিকে অতীত দিনের কথা মনে করে দিচ্ছে। কবির শৈশবের স্মৃতির কথা কিন্তু মনে করে দিচ্ছে। তাহলে এই কুয়াশাচ্ছন্ন পরিবেশের যে স্বপ্নালু গন্ধ বা সুন্দর গন্ধ, সেই গন্ধটাই কিন্তু কবিকে শৈশবের স্মৃতিতে পুনরায় কিন্তু ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা পুরো কবিতাটি ডিটেলসে লাইন বাই লাইন সুন্দর করে বুঝে বুঝে পড়লাম। এরপর সামারি এবং সেন্ট্রাল আইডিয়া নিয়ে আলোচনা করব। সামারি অফ দ্য পোয়েম। ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা, প্রথম স্তবকে, দ্য পোয়েট ডিপিক্টস দ্যাট ইট হ্যাজ রেইনড হেভিলি থ্রু আউট দ্য ডে। কবি এটা বর্ণনা করেছেন যে সারাদিন ধরে খুব বৃষ্টি হয়েছে। মিল্ট মিস্ট, মৃদু কুয়াশা আপন দ্য হিল, পাহাড়ের উপরে, হ্যাজ স্প্রেড, ছড়িয়ে পড়েছে, অ্যান্ড ইট ইন্ডিকেটস, এবং এটা ইঙ্গিত করছে দ্যাট যে দের উড বি নো স্টর্ম নেক্সট ডে, আগামীকাল কোনো ঝড় হবে না, এটা ইঙ্গিত দিচ্ছে। ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা, দ্বিতীয় স্তবকে কি বলেছে?
এমিলি ব্রন্টি স্থানান্তরিত করেছে নিজেকে, নিজের মনকে স্থানান্তরিত করেছে টু দ্য মেমোরি অফ হার চাইল্ডহুড ডেজ, তার শৈশবের স্মৃতির দিনগুলোতে নিজেকে কি করেছে, শিফট করেছে বা চালিত করেছে। ওয়ান্স সেকেন্ড, পুনরায় সি কনসিডার হিমসেলফ টু বি এ চাইল্ড, সে নিজেকে একটা শিশু হিসেবে দেখেছে। সি রিমেম্বার হার ফাদার্স হাউস, সে তার বাবার বাড়িকে মনে করেছে। দেয়ার ওল্ড হল ডোর, তার পুরনো সেই লম্বা হল ঘর। হোয়ার সি ওয়ান্স লিভড ইন, যেখানে সে একসময় বাস করত। ইন দ্য থার্ড স্ট্যান্জা, দ্য পোয়েট ইজ লুকিং অ্যাট দ্য সুইট ব্লু মিস্ট। তৃতীয় স্তবকে কি দেখেছি আমরা, যে সুন্দর নীল কুয়াশা সারাউন্ডিং দ্য মাউন্টেন চেন, পর্বতমালাকে ঘিরে আছে। ইন দ্য ফোর্থ স্ট্যান্জা, পোয়েট ডিসক্রাইবস, কবি বর্ণনা করেছেন, থিক ড্যাপ, ঘন বা বড় বিন্দু কুয়াশা, অন দ্য গ্রিন গ্রাস, সবুজ ঘাসের উপরে লেগে আছে। অ্যাজ মর্নিং স্টিয়ার, সকালের অশ্রুর মতো বা সকালের কুয়াশার মতো সন্ধ্যের সময়েও কুয়াশা ঘাসের উপর লেগে আছে। পাসিং ফ্র্যাগনেন্স, সেখান থেকে কি হচ্ছে, একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ক্রিয়েটস, ওই যে গন্ধটা সৃষ্টি করছে। এ ড্রিমি অ্যাটমসফিয়ার, একটা কি স্বপ্নালু একটা পরিবেশের সৃষ্টি করছে ওই যে গন্ধটা ওই ঘাস থেকে বেরোচ্ছে, ওই কুয়াশাচ্ছন্ন ঘাস থেকে। অ্যান্ড ব্রিংস দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড ইন হার মাইন্ড, এবং ওই গন্ধটা কবিকে পুনরায় তার শৈশবের দিনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম অর সেন্ট্রাল থিম, দ্য সেন্ট্রাল থিম অফ এমিলি ব্রন্টিস মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। তাহলে এই কবিতাটিতে সেন্ট্রাল যে মূল যে ভাবনা কবির, সেটা কি, ইজ দ্য পোয়েটস লংইং ফর দ্য ডেজ অফ হার ইউথ অ্যান্ড চাইল্ডহুড। কবির তার শৈশবের এবং যৌবনের দিনগুলোতে ফিরে যাওয়ার যে একটা ইচ্ছা, সেটাকে ব্যক্ত করেছেন এই কবিতার মধ্যে দিয়ে। দ্য পোয়েট শিফটস, কবি চালিত করছে নিজেকে। ফ্রম দ্য প্রেজেন্ট টু দ্য পাস্ট, বর্তমান থেকে অতীতে নিজেকে নিয়ে যাচ্ছে ইমাজিনের মাধ্যমে। সিং দ্য ন্যাচারাল অ্যাটমসফিয়ার, পরিবেশের বিভিন্ন রূপ দেখে কবি নিজেকে অতীতে ফেলে আসা ঠিক একই প্রাকৃতিক পরিবেশের স্মৃতি কথা কবির মনে পড়ে যাচ্ছে। সো ইন দ্য পোয়েম থ্রু দ্য সেটিং অফ মিস্ট, তাই এই কবিতার মধ্য দিয়ে এই যে প্রকৃতির যে পরিবেশের বা দৃশ্যের যে সৃষ্টি হয়েছে, কুয়াশা, পাহাড়, পর্বত, বৃষ্টি, এগুলো কি সৃষ্টি করেছে কবির, নস্টালজিক মুড সৃষ্টি করেছে। অ্যান্ড দ্য পোয়েট পাইন্স ফর দ্য হ্যাপিনেস অফ হার চাইল্ডহুড, এবং কবি তার শৈশবের যে আনন্দের দিনগুলো, যেগুলো অতিক্রম করে চলে এসছে, যেগুলো আর কখনো তিনি ফিরে পাবেন না, সেই সব মধুর স্মৃতির দিনগুলোর কথা তিনি ভাবছেন এবং নিজেকে আফসোস করছেন যে ওই দিনগুলো আর তিনি কোনোদিনও ফিরে পাবেন না। বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।